তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি কিন্তু আমি যে লাস্ট তোমাদের বলেছিলাম ভিডিওতে, সেই ভিডিওটা ছিল তোমাদের এমসিকিউ এক্সাম রিলেটেড। মানে অর্থাৎ তোমাদের যে এক্সটার্নাল এক্সামিনেশন হবে সেখানে তোমরা জানো দুটো পার্টসে কিন্তু নাম্বার বিভাজন হবে, যেখানে টোটালে তোমার 60 মার্কসে 20 মার্কস থাকবে এমসিকিউ সেকশন থেকে এবং 40 মার্কস থাকবে লং অ্যান্সার টাইপ কোশ্চেন থেকে। এবার দেখো, তোমাদের 40 মার্কসের যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে সেখানে আশা করা যাচ্ছে যে তোমাদের 8 নাম্বার করে প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্ন তোমাদের সলিউশন করতে হবে, অর্থাৎ 5 আর 40। বাট দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে এই যে 8 মার্কসের কোশ্চেন, সেরকম ডাইরেক্ট কোনো একটা প্রশ্নই 8 মার্কসের হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 8 নাম্বারের প্রশ্ন এখন আর সেরকমভাবে অত বড় প্রশ্ন কিছু আসে না। এখন বাই পার্টসের সিস্টেমে প্রশ্ন আসে। বাই পার্টসের সিস্টেম মানে ধরো তোমার 8 মার্কসটাকে 2+2+4 এরকম একটা দিল, যেখানে কিন্তু তোমার 8 মার্কস টোটালে হলো। আবার দিল ধরো 1+3+3+1, ঠিক আছে, বা 2+4+2 এরকম টাইপের তোমাদের দিল, অর্থাৎ টোটালে তোমাদেরকে 8 নাম্বার থাকবে ওটাতে, আর তোমাদেরকে কিন্তু সেটা কমপ্লিট আনসার করতে হবে। এবার আমি আগের দিনই তোমাদেরকে বলেছি যে ধরো তোমাকে 8টা প্রশ্ন করতে বলা হয়েছে, 10টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। যদি তোমার কাছে মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তুমি খুব একটা ভালো লিখতে পারোনি, সেক্ষেত্রে তুমি 9টা প্রশ্ন করে আসতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার ধরো তোমাকে কোনো থিওরি ভিত্তিক প্রশ্ন দিল, যে ধরো তোমাকে ফার্স্ট সেমিস্টারে দিল হোয়াট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স এরকম দিল, বা হোয়াই নিউটনস লজ অফ মোশন ডাজ নট ভ্যালিড ফর ল অফ ইনার্সিয়া, বা কোথায় ভ্যালিড করে না, এরকম কোনো প্রশ্ন দিল। তো এই প্রশ্নগুলো তোমরা জানো যে সোজা সাপটা উত্তর হবে, সেই উত্তরটা কিন্তু তোমরা করে দিয়ে আসতে পারবে, কোনো প্রবলেম তাতে হবে না। বাট তোমাদিকে যখনই প্রশ্নটা সামান্য ঘুরিয়ে দিচ্ছে, তখনই আমি দেখছি যে স্টুডেন্টদের মধ্যে প্রবলেম হচ্ছে। তো প্রবলেমটা কোন জায়গায়? সবার প্রথম যে প্রবলেমটা তোমরা ফেস করছো সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই কিন্তু জিনিসগুলো জানো, বাট তোমরা কিন্তু ইংলিশে লেখার জন্য সেই কনফিডেন্সটা পাচ্ছ না যে এক্সামে আমরা কিভাবে ইংলিশের উত্তরগুলো করব। ওকে, তো তার জন্য আমি তোমাদের একটা বলছি যে দেখো, এই যে তোমরা এক্সামিনেশন দেবে, এই এক্সামিনেশনে তোমাদের ইংলিশের সেন্টেন্স মেকিং বা তোমাদের গ্রামাটিক্যাল এটা কিন্তু দেখা হয় না। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো জায়গাতেই তোমরা এটা শুনবে না যে তার জন্য কিন্তু তোমার নাম্বার কেটে নিয়েছে। এবার ধরো তোমার ফুল মার্কস দিয়েছে, তোমাকে এমসিবির ফুল মার্কস দিয়েছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমসিবি, তাহলে সেখানে তো মিনিয়েচার সার্কিট ব্রেকার এটা তো তোমাকে কমপ্লিট লিখতে হবে, এর তো স্পেলিং ভুল করলে হবে না, কারণ এখানেই তোমার ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল মানে ভুল। ওকে, বাট অন্যান্য ক্ষেত্রে ধরো তুমি একটা বড় প্রশ্নের উত্তর করছো, বলা আছে ধরো নেম দ্য 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা এরকম কিছু, তাহলে সেখানে যদি তোমার বানানের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে ধরা হবে না, বা গ্রামাটিক্যাল সেক্ষেত্রে তোমার ধরা হবে না। তাই তোমাদেরকে বলছি যে গ্রামার নিয়ে বা ইংলিশে কিভাবে উত্তর লিখবো সেটা নিয়ে বেশি টেনশন নিও না। আর অলরেডি তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েই এসছো, যারা জেক্সপো বুকলেট দিচ্ছ, মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ গ্র্যাজুয়েশন পর্যন্ত করে আছো, ফলে তোমাদের ইংলিশে কিভাবে উত্তর লিখতে হয় সেটা আর বোঝাতে হবে না। যেমন ধরো তোমরা জানো যে হোয়াট ইজ দ্য থার্ড ল অফ নিউটনস লজ অফ মোশন। ওকে, তোমাকে এই প্রশ্নটা দিল, তো তুমি এখানে জানো যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, বাট এটা তুমি লিখে দিলে তো হবে না, তোমাকে লাস্ট পার্ট থেকে লিখতে হবে দ্য নিউটনস থার্ড ল অফ মোশন স্টেটস দ্যাট, এটা ব্যাখ্যান্বিত করে যে, তারপর লিখলে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, তবে তোমার আনসারটা কম্প্যাক্ট এবং ফুলফিল হলো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। বাট শুধু উত্তর লিখে দিয়ে গেলে এমনটা কিন্তু হয় না। তোমরা এই বিষয়গুলো জানো, তোমরা স্কুলে পড়েছো, কলেজেও তোমরা যথেষ্ট কিছুদিন আগে ইন্টারনালগুলো দিয়েছো এবং তাতেও তোমাদের রেজাল্ট বেশ ভালো এসছে, অনেক স্টুডেন্টের, কিছু স্টুডেন্টের খারাপ এসছে। তো যাদের একটু উইক বা নিচের লো নাম্বার এসছে তারা কি করবে তার জন্য ভিডিও চ্যানেলে রয়েছে,
এই চ্যানেলে তোমাদের পুরো শুরুর থেকে, অর্থাৎ তোমরা 2023-24 যে একাডেমিক সেশনে ভর্তি হয়েছো, 2025-26 তখন অবধি কিন্তু এই চ্যানেল তোমাদের সাথে থাকবে। ওকে, তো এই জন্যই তোমাদেরকে বলছি যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি মাথার মধ্যে স্ট্রাইক করে বা ভুল হয় তোমাদের। ওকে, তোমরা একদম পড়ে গেলে দ্য ওহমস ল, দেখো একদম বেসিক, ঠিক আছে, একদম বেসিক, কিন্তু এটাতেই সব থেকে বেশি স্টুডেন্টের ভুল হবে। কিরচফস ল, তারপরে তোমরা থেভনিন্স থিওরাম লিখতে পারবে, নর্টনস থিওরাম লিখে দিচ্ছ, বাট তোমাকে সুপারপজিশন থিওরাম যখন বলছে সেটা তুমি লিখতে পারছো না। কেন পারছো না? কারণ তুমি সেগুলো কি করেছো বলো তো, মুখস্থ করেছো বা কণ্ঠস্থ করেছো। এটা করলে কিন্তু হবে না। আমি তোমাদের আগেই বলেছি যে দেখো, কিছু থিওরামগুলো কিন্তু তোমরা নিজেরা বানাতে যাবে না, ঠিক আছে। নিউটনস লজ অফ মোশন যে 3টে ল রয়েছে, বা তোমার ল অফ কনজারভেশন অফ এনার্জি, এইগুলো কিন্তু যেটা ডিটো লেখা রয়েছে তোমার, সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, ঠিক আছে। এইরকম তোমাকে লিখতে হবে, এটা যেটা ওর সিদ্ধান্ত। এক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের ভাষা দিতে যেও না। যখন তুমি ব্যাখ্যা করবে, এফ ইকুয়ালস টু এম এ, প্রুভ দ্যাট অ্যাকর্ডিং টু নিউটনস লজ অফ মোশন এফ ইকুয়ালস টু এম এ, তো এফ ইকুয়ালস টু এম এ যখন তুমি প্রুভ করবে তখন তুমি নিজের ভাষাটা লিখবে। বাট তোমাকে যদি বলা হয় স্টেটস নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই নিজের ভাষা দিয়ে লিখতে যাবে না। ওকে, আর যারা দেখো ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য আমি বলবো যে এই এক্সটার্নাল থিওরি এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো, তোমাদের এই এক্সটার্নাল যে থিওরি এক্সাম, এখান থেকে কিন্তু বাইরের কলেজে তোমাদের বাইরের টিচাররা খাতা দেখবে, বাট তোমাদের ইন্টারনাল যে সেশনাল হবে বা এক্সটার্নাল যে সেশনাল হবে, সেগুলো কিন্তু কলেজের টিচাররাই থাকবে। কারণ এখনও অবধি এমন কোনো নোটিফিকেশান বেরোয়নি যে বাইরের কলেজ থেকে কোনো টিচার এসে তোমাদের এক্সামিনেশান নেবে, এমন কিন্তু কোনো নোটিশ নেই। ফলে তোমাদের কলেজের টিচাররাই তোমাদের সেশনালগুলোতে তোমাদের সাথে থাকবে। তো সেক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবার আরেকবার আমি বলছি যে বড় কোশ্চেনের ব্যাপারগুলো, তো বড় কোশ্চেনের ব্যাপারে তোমাদের অলরেডি আমি সমস্ত কিছুই বললাম। তাতেও আমি বলছি, দেখো বড় কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের কি হয় বলো তো, পার্ট মার্কিংয়ে যেগুলোতে কম 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 ভ্যালু আছে এবং যেগুলো তুমি জানো আমি পারবো, সেগুলো কিন্তু আগে করার চেষ্টা করবে। ধরো কোনো প্রশ্নতে 4+4 8 মার্কস দেওয়া রয়েছে, আর কোনো প্রশ্নতে 1+1+2+3+1 এরকম যদি দেওয়া রয়েছে, তো আমি বলবো যদি পরেরটা তুমি প্রেফার করো এবং প্রশ্নগুলোর উত্তর তুমি জানো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু যেটাতে বেশি পার্ট মার্ক এবং কম কম মার্কের কিন্তু কমপ্লিট দেওয়া আছে ইম্প্যাক্ট, সেটা করার চেষ্টা করবে। বড় কোশ্চেনটা করলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হবার চান্স যেমন বেশি থাকে, তেমনি হচ্ছে নাম্বার ক্যারি করার একটু চান্স তোমাদের কম হয়ে যায়। আর পাস মার্কস নিয়ে একদম তোমরা টেনশন করো না। অ্যাকর্ডিং টু এআইসিটি যে রুল, এআইসিটি কি বলছে, এআইসিটি তোমাদের বলছে যে তোমাদের টোটাল এক্সামিনেশান পাস করার জন্য তোমাদের 40% কিন্তু মার্কস লাগবে, ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল। তো এক্সটার্নাল থিওরিতে সেই অনুযায়ী তোমাদের কিন্তু পেতে হবে 24 মার্কস, আর যদি তোমাদের ইন্টারনালের কথা বলো 16 মার্কস, অর্থাৎ টোটালে তোমাকে 40 মার্কস পেতে হবে। কারণ দেখো, আগের বছর কিছু রেজাল্টের যখন ভ্যারিফিকেশান বেরোচ্ছিল, তখন আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু স্টুডেন্ট 50+ পেয়েও কিন্তু পাস করেনি। কেন পাস করেনি? কারণ তারা ইন্টারনালে পেয়েছে ধরো 30, বাট এক্সটার্নালে তারা পেয়েছে 20। যেহেতু 24-এ পাস, সেহেতু 20 পেয়েছে বলে তাদের কিন্তু সেই সাবজেক্টটাতে ব্যাক রয়ে গেছে বা সাপ্লি রয়ে গেছে। আবার কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু তোমার ইন্টারনালে কম পেয়েছে, মানে 18 পেয়েছে ধরো, এক্সটার্নালে কিন্তু তারা সেটা মেকআপ করে দিয়েছে। এবার অনেক জায়গা থেকে এমনটাও খবর পাওয়া যায় যে তোমরা যদি 18 বা তার বেশি পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস করিয়ে দেন অনেক টিচার। বাট এটা আমি কনফার্ম বলতে পারছি না যে এটাই হয়ে থাকে, বাট তোমাদের অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য ইম্প্যাক্ট নাম্বার হিসেবে আমি ধরে রাখছি যে 24 তোমাকে অ্যাটলিস্ট আউট অফ 60-তে পেতে হবে। তো সেই জন্য তোমাদের কি কি প্রিপারেশান নিতে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেই রিলেটেড প্রচুর ভিডিও চ্যানেলে আছে। এক এক করে তোমরা যদি সেই প্লেলিস্টগুলো শেষ করো এবং ভিডিওগুলো এখন থেকেই দেখা চালু করো, অন্ততপক্ষে 24 কি 40 পাও তোমার কেউ আটকাতে পারবে না।
আর তোমাদের দুটো সাবজেক্ট সম্বন্ধে আমি বারবার বলছি, অ্যাওয়্যার করছি, তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। এক হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স 1 এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1। এই দুটো সাবজেক্ট যদি তোমাদের ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়, কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশটা তো একদম সোজা সাবজেক্ট, যেখানে ভয়েস চেঞ্জ পর্যন্ত আসে, বুঝতে পারছো, ভয়েস চেঞ্জ তোমরা প্রত্যেকেই সেগুলো পারবে। তাই জন্য আমি ওর ডিটেলসে আলাদা করে বিশাল ক্লাস কিছু দিইনি, যদি তোমরা বলো তাও কিন্তু তবে কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো একটা সোজা সাবজেক্ট, সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু বিষয় নেই। তো যাই হোক, তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ইনফরমেশান থেকে বঞ্চিত না হয়। ধন্যবাদ।